ট্রাফিক আইনে আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো কার্যকর করতে হবে। প্রথমত সেগুলো তো আইনেই আছে, সেগুলো নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নাই। যে বিষয়ে আমরা দেখলাম মালিক সমিতি এবং শ্রমিক কমিটির মধ্যে একটু দ্বিমত দেখা গেছে, বিষয়টি হলো তাদের নিয়োগপত্র নিয়ে। আমি নিয়োগপত্র নিয়ে কথা বলার আগে পোশাক নিয়ে বলতে চাই। পোশাক নিয়ে শ্রমিক কমিটি যুক্তি দেখিয়েছে যে পোশাক পরে থাকলে অনেক সময় দুর্ঘটনা ঘটলে জনগণ তাকে আইডেন্টিফাই করতে পারে এবং তাকে মারধরের শিকার হতে পারে। এই ধারণা দীর্ঘদিন যাবৎ চলে এসেছে, এই ধারণা নতুন নয়। আমরা এই ধারণা থেকে একটু বের হয়ে আসতে চাই। পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও মনে করি বরঞ্চ পোশাক পরা থাকলেই সেই ড্রাইভারের যেমন পেশাদারিত্ব সৃষ্টি হবে, তার দায়িত্ব জ্ঞান বৃদ্ধি পাবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং সেই পোশাকে যদি তার নাম লেখা থাকে এবং এই পোশাক কে সরবরাহ করেছে সেই সংস্থার নাম যদি লেখা থাকে, তাহলে আমি মনে করি সে যে আক্রমণের শিকার হয় বারবার দুর্ঘটনা ঘটলেই, সেটি আমার মনে হয় কমে আসবে। কারণ একজন মানুষ যখন তার আইডেন্টিটি প্রকাশ করে তখন সবাই তাকে সম্মান করে। সুতরাং আমি মনে করি পোশাক তাদের মর্যাদা বৃদ্ধি করবে, পাশাপাশি তো বললাম পেশাদারিত্ব বৃদ্ধি করবে, দায়িত্ব বোধ বৃদ্ধি করবে এবং এই যে যত্রতত্র গাড়ি থামানোর জন্য যে প্যাসেঞ্জাররা তাদেরকে ধমক দেয় সেগুলো আমার মনে হয় কমে আসবে। কাজেই পোশাকের ব্যাপারে আমি অত্যন্ত গুরুত্ব দিতে চাই এবং সেই সঙ্গে একটু সুপারিশ রাখতে চাই। এই পোশাক যদি মালিক পক্ষ থেকে সরবরাহ করা হয় তাহলে ভালো হয় এবং গাড়ির ফিটনেস যখন দেয়া হবে, ফিটনেসের সঙ্গে মালিক যেন কমপক্ষে প্রতিটা গাড়ির জন্য দুইটি শার্ট, একটি শীতকালের জন্য, একটি গ্রীষ্মকালের জন্য, একটি হাফ শার্ট এবং একটি ফুল শার্ট সে যেন ওই কর্তৃপক্ষের কাছ থেকে কিনে নেয়, কিংবা পাশাপাশি কোনো সাপোর্টিং কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের কাছ থেকে এই দুইটা শার্ট সে ফিটনেসের সঙ্গে কিনে নিবে এবং তার ড্রাইভারকে দিবে। আর ড্রাইভারদেরকে নিয়োগের ব্যাপারে মালিক পক্ষের উদাসীনতা থাকার অনেক কারণ রয়েছে। কারণ ড্রাইভাররাও অস্থায়ীভাবে তারা এই চাকরিগুলো করে, আজকে এই মালিকের করে, কালকে আবার আরেক কোম্পানিতে চলে যায়, আরেক মালিকের করে। কাজে নিয়োগপত্র দেওয়াটার ক্ষেত্রে কিছুটা জটিলতা অবশ্যই রয়েছে। তবে এ থেকে বাঁচার জন্য আমার মনে হয় আরেকটু শুরু থেকে নিয়োগপত্র দেওয়ার আগে যদি আরেকটু অন্যভাবে শুরু করা যায়, সেটি হলো ড্রাইভারদেরকে যখন একটি ওয়ে বিল দেওয়া হয়, সে যখন গাড়ি নিয়ে টার্মিনাল থেকে বের হয়, ওই ওয়ে বিলে যদি ড্রাইভারের জন্য একটি কলাম থাকে এবং কাউন্টার থেকে যদি ড্রাইভারের নাম, তার লাইসেন্স নাম্বার এবং তার স্টার্টিং পয়েন্টে সে কয়টার সময় যাত্রা শুরু করলো যদি এটি লিপিবদ্ধ করে দেয়া যায়, তাহলে তার কর্মঘণ্টাও আমরা খুঁজে বের করতে পারবো যে সে কয় ঘন্টা আগে গাড়িতে উঠেছে এবং কয় ঘন্টা সে ড্রাইভ করেছে। এবং সেখানে যদি তার নাম থাকে এবং তার লাইসেন্স নাম্বার থাকে তাহলে তাকে আইডেন্টিফাই করাও সহজ হবে। এটি হলো আমি মনে করি নিয়োগপত্রর আগের একটি ধাপ মাত্র। ওয়ে বিল তো প্রত্যেক গাড়িতেই দেয়া হয়, কাজেই সেখানে ড্রাইভারের জন্য একটি সুনির্দিষ্ট কলাম থাকা উচিত বলে আমি শুরুর দিকে মনে করি। দুর্ঘটনা রোধের জন্য যে রাস্তাগুলোতে বেশি দুর্ঘটনা ঘটে, বিশেষ করে যে রাস্তাগুলো শহরের মধ্যে দুর্ঘটনা কম ঘটে এবং দুর্ঘটনা ঘটলেও সেখানে মৃত্যু হার একেবারেই কম, যেহেতু এই লিংক রোডে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িগুলি চালানো যায়, চালানোর জন্য সহজীকরণ করা হয়েছে, রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে, রাস্তাকে প্রশস্ত করা হয়েছে এবং রাস্তা সুন্দর করা হয়েছে। সেখানে গাড়ির গতি অনেক বেশি থাকে, কিন্তু গাড়ির গতি রোধের জন্য কোনো ব্যবস্থা রাখা হয় নাই।
সেখানে যদি আমরা স্পিড গান অথবা ক্যামেরা যদি রাখা যায় যে কোন গাড়িটা কত স্পিডে চলছে, সেখানে পার্মানেন্ট ক্যামেরা থাকে এবং সেটা যদি ট্রাফিক বিভাগ মনিটরিং করে, তাহলে মনে হয় এই রাস্তায় যদি গতি কমিয়ে আনা হয় তাহলে সড়ক দুর্ঘটনা কমবে। গতকাল ভুইগড়ে একটি গাড়ি একটি স্কুলের ছাত্রকে হত্যা করেছে আমি বলবো, যদিও এর সঙ্গে আমার ড্রাইভার সংগঠনের আমাদের নেতারা দ্বিমত পোষণ করবে, কিন্তু এই জন্য আমি এই কথাটা বললাম। আমি এই দুর্ঘটনা ঘটার পরে আজকে আমি স্ব-ইচ্ছায় এই সভায় আসার আগে আমি এই দুর্ঘটনার কারণ দেখার জন্য আমি সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে আমি দেখেছি যে একটি প্রাইভেট কার যখন এক্সপ্রেস দিয়ে নামতে যাচ্ছিল, অনেক স্পিড ছিল সেই গাড়ির। ওই ছাত্র যখন রাস্তা পার হচ্ছিল, সে একটা গাড়ি ক্রস করে, যেহেতু ডাবল লাইন, সে দৌড়ে একটা গাড়ি ক্রস করে গেছে এবং আরেকটা গাড়ি যখন ডান দিক দিয়ে পাসিং হচ্ছিল, সেই সময় আর সে ওটা ক্রস করতে পারে নাই, সে ওই গাড়ির সামনে পড়ে যায়। কিন্তু সবচাইতে দুর্ভাগ্যজনক দুঃখজনক বিষয় হলো সেই গাড়িটা কোনো ব্রেক করে নাই, সে ওই বাচ্চাটাকে গাড়ির সঙ্গে লটকিয়ে অন্তত 200 গজ দূরে নিয়ে যায়। এই জন্য আমি এই কথাটা বলেছি যে এটা একটা হত্যাকাণ্ড বলেই আমি মনে করি। সুতরাং এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ড্রাইভিং, ওটি একটি প্রাইভেট কার ছিল, ওটা বাস বা ট্রাক ছিল না। যেই ওটা ড্রাইভিং করে, এটাকে খুঁজে বের করা প্রয়োজন, এই গাড়ির ড্রাইভারকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এবং আজকে পর্যন্ত, গতকাল দুর্ঘটনা ঘটেছে দুপুরে 12টার দিকে, কিন্তু এখন পর্যন্ত সেই গাড়িকে আইডেন্টিফাই করা যায় নাই এবং সেই ড্রাইভারকে আইডেন্টিফাই করা যায় নাই। কাজে আমি অনুরোধ করব, আজকে এখানে সব বিভাগের কর্মকর্তারা রয়েছেন, ওই গাড়িটাকে খুঁজে বের করা এবং ওই ড্রাইভারকে খুঁজে বের করা দরকার। আর এইখানে যদি একটু ভিন্ন প্রসঙ্গ, আজকের প্রসঙ্গের বাইরে আমি একটু অনুরোধ করব, যদি একটা ফুট ওভার ব্রিজ দ্রুত করে দেওয়া যায় তাহলে অত্যন্ত ভালো হয়। কারণ এই জায়গাটায় রাস্তার এপাশেও 2-3টি স্কুল এবং রাস্তার এপাশেও 2-3টি স্কুল রয়েছে। কাজে এখান থেকে থ্যাংক ইউ এটি দ্রুত হলে ভালো হয়। ড্রাইভার সাহেবদের টেস্ট করার জন্য আমরা প্রায় শুনি যে ড্রাইভার সাহেবরা নেশার সঙ্গে যুক্ত হয়ে যায়, কারণ তারা রাস্তায় থাকেন, বিশেষ করে ট্রাক ড্রাইভাররা রাস্তায় থাকেন, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন, ট্রাকেই খান, ট্রাকেই ঘুমান। এরকম একটি মানবেতর অবস্থায় তারা অনেকেই নেশার সঙ্গে যুক্ত হয়ে যান পরিবেশ পরিস্থিতির কারণে। যাতে না যান সেই জন্য তাদেরকে সচেতনতামূলক ট্রেনিং প্রশিক্ষণ যেগুলো দেওয়া যায় সেগুলো, এবং তাদের জন্য রেস্ট। যদিও এটা নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে আলোচনাটা হচ্ছে, সেহেতু এখানে লং রোডের বিষয়ে কথা বেশি না বলাই ভালো, যেহেতু এই শর্ট রোডের বিষয়ে আমরা পরিকল্পনা নিয়ে কথা বলছি। যেহেতু ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসেন ড্রাইভাররা, কিংবা গুলিস্তান থেকে মেঘনাঘাট পর্যন্ত অথবা গুলিস্তান থেকে 2500 পর্যন্ত এই স্বল্প দূরত্বের গাড়িগুলো তারা চালান, তাদের জন্য রেস্ট রুমের কোনো প্রয়োজন নাই বা কর্মঘণ্টা নির্ধারণের খুব বেশি প্রয়োজন নাই। তারপরেও আমি ওয়ে বিলের কথা বলেছি, সেখানে কর্মঘণ্টা ফাইন্ডিং করার সুযোগ রয়েছে। ডোপ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমার মনে হয় প্রতি 3 মাস অন্তর হলে ভালো হয়। প্রত্যেক ড্রাইভার 3 মাস অন্তর বিনামূল্যে কোন নির্দিষ্ট ক্লিনিক বা হসপিটালে, ভিক্টোরিয়া হসপিটাল কিংবা খানপুর হসপিটালে যদি করার সুযোগ থাকে তাহলে সবচাইতে ভালো হয়। তাহলে তারা করবে, আগ্রহ নিয়ে করবে, কারণ কেউ পয়সা খরচ করে সহজে করতে চাইবে না। আর তাকে ধরার জন্য তেমন কোনো ব্যবস্থাপনা আমাদের নাই, শুধুমাত্র বছরে একবার বা দুইবার তাকে বিআরটিএ তে যেতে হয় লাইসেন্স নবায়নের জন্য। এখন সম্ভবত 5 বছরের জন্য লাইসেন্স দেওয়া হয়, 5 বছরের মধ্যে তাকে ধরার আর কোনো সুযোগ নাই। সুতরাং যদি ট্রাফিক বিভাগ যদি এই বিনামূল্যে ডোপ টেস্ট পরীক্ষার ব্যবস্থা করে দেয়,
তাহলে হয়তো তাদেরকে রাস্তায় মাঝে মাঝে ওই লাইসেন্স চেকিং এর সময় রোড টেস্ট পারমিশন আছে কিনা, রোড টেস্ট ক্লিয়ারেন্স আছে কিনা এটাও দেখে নেওয়ার সুযোগ থাকবে হয়তো বা। আর আমাদের মাওলানা মাইনুদ্দিন সাহেব বলেছেন এবং তরিকুল সুজন সাহেব বলেছেন যে এই সকল ব্যবস্থাপনা মনিটরিং করার জন্য যদি একটি মনিটরিং কমিটি করে দেয়া যায়, যারা যারা আমরা গাড়ির মালিক রয়েছি, পরিবহন শ্রমিক রয়েছে, যাত্রী রয়েছে, যারা স্টেক হোল্ডার রয়েছে, সব পার্ট থেকে যদি ছোট করে একটা মনিটরিং কমিটি করে দেয়া যায়, তাহলে এই যে গাড়ির যে ভেতরে ওঠার পরে আমরা দেখি কিছু গাড়ি খুব সুন্দর টিপটপ, আমাদের মন মেজাজ খুব ভালো থাকে ওই গাড়িতে। আবার যে গাড়িতে উঠে দেখি সিট ভাঙা, গন্ধ আসে গাড়িতে, গাড়ি পরিষ্কার করা হয় না, সেই গাড়িতে ওঠার পরে আমরা কিন্তু একটু মেজাজ রুক্ষ হয়ে যায় এবং সেই সময় তারা কিন্তু ওই ড্রাইভারদের সঙ্গে হেল্পারদের সঙ্গে একটু আচরণটা একটু হয়ে যায় আর কি। যাই হোক, একটু কমিটি যদি করা থাকে তাহলে স্ট্যান্ড গুলাতে গিয়ে সেই কমিটি, যে স্ট্যান্ড গুলাতে গাড়ি থাকে দাঁড়িয়ে থাকে, সেই স্ট্যান্ড গুলাতে গিয়ে এই কমিটি মনিটরিং করলে, রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে নয়, এই কমিটির কাজ হবে মাঝে মাঝে টার্মিনালে গিয়ে মনিটরিং করা। তাহলে আমার মনে হয় যে কিছুটা ডেভেলপমেন্ট সহজ হবে। আরেকটি ভিন্ন প্রসঙ্গ বলে আমি শেষ করব, সেটি হলো আমাদের এই নারায়ণগঞ্জের উপর দিয়ে দুইটি মহাসড়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট, প্রায় 40-50 কিলোমিটারেরও হয়তো বেশি সড়ক নারায়ণগঞ্জের উপর দিয়ে চলে গেছে। কিন্তু এই সড়কে প্রায়শই বড় বড় দুর্ঘটনা ঘটে। কিন্তু দেখা যায় দুর্ঘটনা ঘটলে চিকিৎসার জন্য এই সড়কের পাশ ঘেঁষে তেমন কোন প্রাথমিক চিকিৎসার জন্য কোন হসপিটাল বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র না থাকার কারণে দেখা যায় এই সমস্ত দুর্ঘটনায় আহত যারা হয় তাদেরকে ঢাকা পঙ্গু অথবা ঢাকা মেডিকেলে অথবা নারায়ণগঞ্জের খানপুরে বা ভিক্টোরিয়াতে আনতে যে সময় লাগে, তাতে রক্তক্ষরণ হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমি এই ব্যাপারে ডিসি মহোদয় তো অনেক ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আমি মনে করি যে আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ, এটা সারা দেশের জন্যই হয়তো একটি অনুসরণীয় হতে পারে। এই মহাসড়কের ঘেঁষে যদি একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সেটা ভিক্টোরিয়া হসপিটালের আন্ডারেই হতে পারে, সেখানে যদি একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকে, অক্সিজেনের ব্যবস্থা থাকে, কিংবা প্রাথমিক কিছু সেলাই করে মানুষের রক্ত বন্ধ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, তারপরে তাকে শিফট করে পঙ্গু হসপিটালে বা অন্য কোনো ভালো হসপিটালে, বিশেষ হসপিটালে যদি নেওয়া যায়, তাহলে আমার মনে হয় অনেকের জীবনহানি থেকে আমরা বাঁচাতে পারবো। সুতরাং এইটা আমি ভাবার জন্য আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম। এই বিষয়ে আমরাও আপনাকে সহযোগিতা করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসলে যখন পরিবহন শ্রমিকদের কথা শুনি, তখন তাদের কথা শুনে সব যুক্তিগুলোই মনে হয় যে এগুলো একটাও ফেলার মতো না। আবার যখন মালিক পক্ষ কথা বলে, তখন মনে হয় এগুলো খুবই যুক্তিসঙ্গত। কিন্তু তার মধ্যে দিয়েই তো একটা সমাধানে আমাদের আসতে হবে। আমাদের কিন্তু মালিক রোশন সাহেব, আপনাকে বলি, আমাদের কিন্তু নিয়োগপত্র আস্তে আস্তে নিয়োগপত্রে যেতে হবে। কারণ প্রত্যেকটা পরিবহনের সঙ্গে, ধরেন যারা প্লেন চালায় তাদের তো নিয়োগপত্র আছে, যারা ট্রেন চালায় তাদের তো নিয়োগপত্র আছে, যারা সমুদ্রগামী জাহাজ চালায় তাদের তো নিয়োগপত্র আছে। তাহলে সব পরিবহনের সঙ্গে যারা ড্রাইভিং সিটে থাকে তাদের নিয়োগপত্র থাকলে আপনার বাস কিংবা ট্রাকের নিয়োগপত্র থাকবে না কেন? একটা বাসে তো 50 জন যাত্রী ধরে, 50 জন মানুষ তো অত্যন্ত মূল্যবান। কাজেই একজন ড্রাইভারের হাতে 50 জনকে সোপর্দ করে দিলাম, সেই ড্রাইভার আসলে ড্রাইভার কিনা তাকে যদি আমরা না ধরতে পারি যে ড্রাইভারই সে, তাহলে তো এটা আসলেই একটা উদাসীনতাই ধরে নিতে হবে আমাদের। কাজে এই বিষয়ে আপনি দ্বিমত না সৃষ্টি করে আপনি এটাকে ডেভেলপ করা যায় কিভাবে, সেই বিষয়ে আপনি মন্তব্য বা মতামত দিতে পারেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।